আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রীতি আপু 10 মিনিট স্কুলের বায়োলজি টিচার। আজকে আমরা শিখব নিউক্লিয়াস নিয়ে। এই টপিকের আন্ডারে আমরা যা যা শিখব, নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়াসের কাজ এবং এই টপিক থেকে কিভাবে সিকিউ এমসিকিউ আসে সেগুলো দেখে নিব। তাহলে আর দেরি না করে চলো টপিকের মধ্যে চলে যাই। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা কোষের ছবি। এই কোষের মধ্যে ঠিক মাঝখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, আশেপাশে দেখতে পাচ্ছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, অর্থাৎ আজকের যে পড়ার টপিকটা। সো আমরা একদম টপিকের মধ্যেই প্রথমে চলে আসি। নিউক্লিয়াস, নিউক্লিয়াস কি দেখে নিলাম, নিউক্লিয়াস কোথায় আছে। এখন নিউক্লিয়াস কি যখন আসবে তখন আমরা যেভাবে বলবো, নিউক্লিয়াসটা আসলে আমরা ভালোভাবে দেখতে পাই প্রকৃত কোষে। আদি কোষে নিউক্লিয়াসের অস্তিত্ব নেই, বা হচ্ছে যদিও কিছুটা নিউক্লিয়াসের পার্ট থাকে সেটাও কিন্তু সুগঠিত অবস্থায় না। ঠিক আছে, যে অঙ্গাণু দ্বিস্তর বিশিষ্ট ডাবল আবরণী বেষ্টিত অবস্থায় প্রোটোপ্লাজমিক রস ও ক্রোমাটিন জালিকা ধারণ করে তাই হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে ক্রোমাটিন জালিকা থাকে, সুতার মতো যেগুলো আমরা দেখতে পাই সেগুলো কি ক্রোমাটিন জালিকা। ঠিক আছে, নিউক্লিয়াসকে অনেক নামে ডাকা হয়। নামগুলো কি? কোষের মস্তিষ্ক, প্রাণকেন্দ্র, কেন্দ্রিকা ইত্যাদি নামে অভিহিত করা হয়। রবার্ট ব্রাউন 1831 সালে অর্কিড পত্রকোষে নিউক্লিয়াস আবিষ্কার ও নামকরণ করেন। ঠিক আছে, ল্যাটিন নাক্স অর্থ থেকে নিউক্লিয়াস শব্দের উৎপত্তি হয়। তারপর আসি সংখ্যা ও বিস্তৃতি। এখন নিউক্লিয়াস কতটা আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন কোষ বা বিভিন্ন প্রজাতিতে দেখি। প্রতি কোষে সাধারণত একটি নিউক্লিয়াসই থাকে। আদি কোষে তো নিউক্লিয়াস থাকেই না, তাই তো আদি কোষের নামই আদি কোষ। কিছু সংখ্যক প্রকৃত কোষ, যেমন এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, সিপ কোষ, মানুষের লোহিত রক্তকণিকা প্রভৃতিতে পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না। এগুলো যখন ম্যাচিউর হয়ে যায় তখন এই কোষগুলোতে আর নিউক্লিয়াস থাকে না, কিন্তু এরা কিন্তু প্রকৃত কোষ। আমরা কি জানি? প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকে, আদি কোষে নিউক্লিয়াস থাকে না। এখানে একটা ভিন্নতা দেখলাম যে প্রকৃত কোষ হওয়া সত্ত্বেও এরা যখন পরিণত অবস্থায় পৌঁছে যায় তখন এখানে নিউক্লিয়াস থাকে না। এখন নিউক্লিয়াস দেখলাম থাকা না থাকা, এখন দেখব নিউক্লিয়াস বেশি পরিমাণে থাকছে। দেখো, কোষে একাধিক নিউক্লিয়াসও থাকতে পারে। যখন একাধিক নিউক্লিয়াস থাকে তখন আমরা সেটাকে সিনোসাইট বলি, সিনোসাইট বলি। এক্সাম্পল আছে, দেখো ভোচারিয়া, তারপর আছে বট্রিডিয়াম, এগুলো হচ্ছে কি এক্সাম্পল। ইত্যাদি শৈবালে, পেনিসিলিয়াম সহ কতিপয় ছত্রাকে। ঠিক আছে, এর আমরা হচ্ছে এগুলোতে কি দেখব, একাধিক নিউক্লিয়াস আছে। ধরো এটা হচ্ছে একটা কোষ, এই কোষ, এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস। সো এটাকে আমরা সিনোসাইট বলি। সাইট মানে হচ্ছে কি কোষ, সো এটাকে আমরা কি বলতে পারবো? সিনোসাইট। তারপর আসি আকৃতি। এই যে কিছুক্ষণ আগে আমি যেটা আঁকালাম সেটা কেমন ছিল? গোলাকার ছিল। শুধু গোলাকার না, বিভিন্ন আকৃতি থাকতে পারে। যেমন এখানে দেখো কি কি আকার আছে, উপবৃত্তাকার আছে, তারপর হচ্ছে ফিউজিফর্ম আছে, প্যাচালো আছে, প্যাচালো থালার মতো, শাখান্বিত, বিভিন্ন ধরনের থাকতে পারে। ঠিক আছে, অবস্থান। নিউক্লিয়াস সাধারণত কোষের মাঝখানে থাকে। আমরা যখনই একটা কোষ আঁকি তখনই আমরা নিউক্লিয়াসটাকে চেষ্টা করি মাঝখানে বসিয়ে দেওয়ার, ঠিক না? কিন্তু এটা আসলে ডিপেন্ড করে, কোষ গহ্বর মানে কোষের ভেতরে কিছু খালি জায়গা থাকে। এখন এই খালি জায়গাটা যদি অনেক বড় হয় তখন এই নিউক্লিয়াসকে প্রেসার দেয়, প্রেসার দিয়ে তখন নিউক্লিয়াসটাকে কি করে, কর্নারে নিয়ে আসে, তখন নিউক্লিয়াসটা এক সাইডে চলে যায়। ঠিক আছে, তারপর হচ্ছে আচ্ছা আমি এই যে কোষ গহ্বর বড় হলে নিউক্লিয়াসটি কিনারার দিকে অবস্থান করে, কোষ গহ্বরটা যখন বড় হবে। এরপর আসি আকার ও আয়তন। এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, স্পার্ম বা শুক্রাণুর প্রায় 90% নিউক্লিয়াস। ঠিক আছে, নর্মালি কোষগুলোতে
10 to 15% স্থান দখল করে থাকে নিউক্লিয়াস। আমরা দেখেছি বড় একটা কোষ এর একটা কর্নার বা মাঝে ছোট্ট একটা জায়গা দখল করে আছে নিউক্লিয়াস, কিন্তু শুক্রাণু বা স্পার্মে 90% জায়গায় শুধুমাত্র নিউক্লিয়াস দখল করে আছে। ঠিক আছে। রাসায়নিক গঠন, রাসায়নিকভাবে এটি মূলত নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিড আমরা তো জানি নিউক্লিক অ্যাসিড কি কি নিয়ে তৈরি হয়। নিউক্লিক অ্যাসিড আমরা যখন ডিএনএ আরএনএ নিয়ে পড়েছি বা পড়ব তখন আমরা দেখব নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি কি আছে। এখন জাস্ট একটা শর্ট কনসেপ্ট দিয়ে দেই। কি নিউক্লিক অ্যাসিডের মধ্যে থাকে পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার, ঠিক আছে, পেন্টোজ সুগার। তারপর থাকছে হচ্ছে নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারক। তারপর থাকছে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। এই তিনটা জিনিস নিয়ে এক একটা নিউক্লিক অ্যাসিড তৈরি হচ্ছে। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড তৈরি হচ্ছে। সো আমরা নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিক অ্যাসিড দেখতে পাবো, তারপর প্রোটিন দেখতে পাবো। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড আর কি থাকবে প্রোটিন মিলে তৈরি করবে কি নিউক্লিয়াস তৈরি করবে। এছাড়াও পানি, লিপিড, এনজাইম, ডিএনএ ও সামান্য আরএনএ এবং কিছু পরিমাণ কোএনজাইমও কিন্তু এর রাসায়নিক গঠনে আছে। ঠিক আছে। নিউক্লিয়াসের কাজ, কাজ বলতে আমরা যেহেতু একে প্রাণকেন্দ্র বলছি, এটা আসলে একটা প্রাণী বা একটা জীব, তার যে জীবন আছে, জীবন থাকার মেইন যে নিয়ন্ত্রণটা, সেই জৈবিক কাজ নিয়ন্ত্রণ করছে কে নিউক্লিয়াস। এর জন্য একে বলা হচ্ছে কোষের মস্তিষ্ক, কোষের প্রাণ, প্রাণকেন্দ্র। ঠিক আছে। এতে ক্রোমোজোম থাকে যার দ্বারা বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য রক্ষা পায়। তাহলে ক্রোমোজোম কোথায় থাকছে? ক্রোমোজোম থাকছে নিউক্লিয়াসের মধ্যে। আর এই ক্রোমোজোম দিয়ে এক বংশ থেকে আরেক বংশে গুণাবলীগুলো সঞ্চালিত হচ্ছে। ঠিক আছে। তারপর নিউক্লিয়াসের কাজে আরো কিছু কথাবার্তা আছে। এই যে এরা হচ্ছে কি করে, এরা প্রোটিন সংশ্লেষণে হেল্প করে। তারপর হচ্ছে এরা আরএনএ ও প্রোটিন সংশ্লেষণে হেল্প করে। তারপর হচ্ছে কোষের ডিএনএ অনুলিপনের নির্দেশ প্রদান করে, নিয়ন্ত্রণ করে। তো এরকম আরো অনেক কাজে নিউক্লিয়াস ব্যবহৃত হয়। একটা আদর্শ নিউক্লিয়াসে আমরা চারটা পার্ট দেখতে পাই। ঠিক আছে, চারটা পার্ট দেখতে পাই আদর্শ নিউক্লিয়াসের। কি কি? নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। আচ্ছা, আমরা এই চারটা জিনিস একটা আদর্শ নিউক্লিয়াসের মধ্যে দেখতে পাই। এখন চলো এগুলো একটু দেখি। নিউক্লিয়ার এনভেলপ, আমি যদি দেখি যে এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা কেমন? ধরো আমাদের চিন্তায় যেটা আসে এরকম বৃত্তাকার বা উপবৃত্তাকার একটা কাঠামো। নিউক্লিয়াস যখনই চিন্তা করি তখনই আমাদের ইমাজিনেশনে আসে, ঠিক না? যার মাঝখানে এরকম একটা নিউক্লিওলাস থাকবে আর আশেপাশে থাকবে কতগুলো ক্রোমাটিন তন্তু, ঠিক না? এখন এই গোল্লাটাকে আমি যদি কেটে ফেলি, দেখো কেটে ভেতরের জায়গাটা দেখছি, ভেতরটা দেখছি, দেখো এখানে কেটে ফেলা হয়েছে। তারপর আমি দেখতে পাচ্ছি, তারপর কি দেখতে পাচ্ছি, একদম বাহিরের দিকে দুই স্তর বিশিষ্ট, দেখো একটা স্তর, দুইটা স্তর, দুই স্তর বিশিষ্ট নিউক্লিয়ার এনভেলপ, দুই স্তর বিশিষ্ট নিউক্লিয়ার এনভেলপ, একটা স্তর আর একটা দুইটা স্তর। ঠিক আছে। তারপর আর একটু ভেতরে দিয়ে গেলাম, যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি নিউক্লিওলাস। কোষে যেমন মাঝখানে নিউক্লিয়াসটা দেখতে পাই, নিউক্লিয়াসের মধ্যে এমন একটা জায়গা খুব বেশি ভিজিবল, সেটা হচ্ছে নিউক্লিওলাস। তো তারপর এরকম সুতার মতো দেখতে পাচ্ছি ক্রোমাটিন তন্তু। এ পাশে আসি, এই পাশে নিউক্লিয়ার পোর,
নিউক্লিয়াসের মধ্যে কিছু ছিদ্র থাকে, নিউক্লিয়াসের মধ্যে কিছু ছিদ্র থাকে, এগুলো কি নিউক্লিয়ার পোর, ঠিক আছে। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছি পার্পল কালারের, এগুলো হচ্ছে কি নিউক্লিয়ার, এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এরপর আমরা নিউক্লিয়ার এনভেলপ নিয়ে আরেকটু জানি। নিউক্লিয়াস দুটি দ্বিস্তরী মেমব্রেন দ্বারা আবৃত থাকে। প্রতিটি মেমব্রেনে দ্বিস্তরী ফসফোলিপিড বাই লেয়ার দ্বারা গঠিত। ফসফোলিপিড শব্দটাকে ভাঙি তাহলে বুঝতে পারবো। ফসফো মানে হচ্ছে ফসফরাস আছে, ফসফরাস, আর লিপিড তো লিপিডে, ঠিক আছে। ফসফরাস আর লিপিড দুটো একত্রিত হয়ে তৈরি করে কি ফসফোলিপিড, ঠিক আছে। এটার বাই লেয়ার, দুইটা লেয়ার আমরা দেখতে পেয়েছি না, দুইটা লেয়ার, এরকম দুইটা লেয়ার একত্রিত হয়ে নিউক্লিয়ার এনভেলপটা তৈরি করছে। প্লাজমা মেমব্রেন এবং অধিকাংশ অঙ্গাণুর আবরণী একটি মেমব্রেন দ্বারা গঠিত। নিউক্লিয়াসের আবরণীকে মানে আমরা দেখতে পেয়েছি কোষের যে আবরণীটা প্লাজমা মেমব্রেন দিয়ে তৈরি হচ্ছে, সেই রকম নিউক্লিয়াসের একটা আবরণী আছে, সেই আবরণীটার নাম হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, ঠিক আছে। তারপর হচ্ছে নিউক্লিয়ার এনভেলপের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আছে, সেটা কি নিউক্লিয়ার রন্ধ্র, সেটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এটা আমরা আলাদাভাবে একটু সুন্দর করে পড়ি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নিউক্লিয়ার রন্ধ্র যেটা নিউক্লিয়ার এনভেলপের মধ্যে আছে, নিউক্লিয়ার রন্ধ্র, এটা আমাদের আলাদাভাবে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। নিউক্লিয়ার এনভেলপে সর্বত্রই বিশেষ ধরনের অসংখ্য ছিদ্র বা রন্ধ্র থাকে, যা অন্যান্য আবরণীতে থাকে না। অন্য আবরণীগুলোতে এরকম কোনো ছিদ্র থাকে না যেটা নিউক্লিয়ার এনভেলপে থাকে। রন্ধ্রের ব্যাস 9 ন্যানোমিটার। ছিদ্রের কাছে দুটি আবরণী একসাথে মিলিত হয়, ঠিক আছে। মানে ধরো এটা যদি একটা নিউক্লিয়াস হয়, তাহলে নিউক্লিয়াসটা কেমন হয় জানো? নিউক্লিয়াস হচ্ছে এমন হয়, দেখো মাঝে দেখো মেমব্রেনটাতে ফাঁকা আছে না, ফাঁকা, এই যে ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো আছে মেমব্রেনের মাঝে, এগুলোই হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এই যে এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র বা ছিদ্র, নিউক্লিয়ার পোর। এই যে দেখো এই ফাঁকা ফাঁকাগুলো দিয়ে হচ্ছে সে প্রয়োজনীয় জিনিসপত্র আদান প্রদান করতে পারে, এগুলো কি নিউক্লিয়ার রন্ধ্র। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা ডিটেলসে পড়বো। দেখো নিউক্লিয়ার এনভেলপে সর্বত্রই, আচ্ছা এটা হচ্ছে 9 ন্যানোমিটার। এখন দুটি আবরণী একসাথে মিলিত থাকে, প্রতিটি ছিদ্রে সংকোচন প্রসারণশীল, ছিদ্রগুলো সংকোচন প্রসারণশীল। প্রত্যেকটা ছিদ্রকে ঘিরে চারপাশে কি থাকে, খুব ইম্পর্টেন্ট কথা, বৃত্তাকার প্রোটিন থাকে। এক একটা ছিদ্রকে ঘিরে ধরো এইটুকু, তো এইটুকু নিউক্লিয়ার একটা মেমব্রেন, এটা নিউক্লিয়ার মেমব্রেনের আরেকটা পার্ট, ঠিক আছে। এটা একটা নিউক্লিয়ার মেমব্রেনের পার্ট, এটা একটা নিউক্লিয়ার মেমব্রেনের পার্ট, ঠিক আছে। তো আমরা তো জানি নিউক্লিয়াসটা হচ্ছে দ্বিস্তরী নিউক্লিয়ার এনভেলপ দিয়ে তৈরি না, দ্বিস্তরী, তাই আমি ডাবল লেয়ার দিলাম। এখন তাহলে ছিদ্রটা কোথায় থাকছে, পোরটা হচ্ছে এইটা, এটা হচ্ছে পোর, ঠিক না, বা ছিদ্রটা, ঠিক আছে। সো এই জায়গাতে কি থাকে, এই জায়গাতে হচ্ছে প্রোটিন গ্র্যানিউল থাকে। অর্থাৎ ধরো এটা হচ্ছে কি নিউক্লিয়াসের ভেতরের দিক, এখানে একটা প্রোটিন গ্র্যানিউল, এখানে অনেকগুলো প্রোটিন গ্র্যানিউল আছে, ঠিক আছে। আবার নিউক্লিয়াসের বাইরের দিকেও কিন্তু ছিদ্রের কাছাকাছি প্রোটিন গ্র্যানিউল থাকে, এগুলো ধরো এগুলো প্রোটিন গ্র্যানিউল, বাহিরের দিকেও এগুলো আছে প্রোটিন গ্র্যানিউল। এই কথাটা একটু বুঝি, ছিদ্রটিকে ঘিরে চারপাশে বৃত্তাকার প্রোটিন গ্র্যানিউল থাকে এবং মাঝখানে একটি অপেক্ষাকৃত বড় আকারের প্রোটিন থাকে। আমরা দেখতে পাচ্ছি এটার পাশে ছিদ্রটা কি কালার দেওয়া যায়, ছিদ্রটা হচ্ছে গ্রিন কালার দেই, ঠিক আছে। ধরো এটা হচ্ছে ছিদ্র, হ্যাঁ, এই ছিদ্রের আশেপাশে নিউক্লিয়ার রন্ধ্রের আশেপাশে প্রোটিন গ্র্যানিউল আছে। এখন এই যে প্রোটিন গ্র্যানিউল, এগুলোর মধ্যে একটা বড় প্রোটিন গ্র্যানিউল থাকে, একটা বড় প্রোটিন গ্র্যানিউল থাকে, এগুলোর মাঝখানে একটা বড় প্রোটিন গ্র্যানিউল থাকে, এরকম একটা বড় প্রোটিন গ্র্যানিউল থাকে, ঠিক আছে। দেখো এখানে কি বলো, অপেক্ষাকৃত বড় আকারের প্রোটিন থাকে, একে কি বলে ট্রান্সপোর্টার। এর মাধ্যমেই হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আনা নেওয়া করতে পারে, তাই এটাকে ট্রান্সপোর্টার বলা হয়, ঠিক আছে। তো অ্যাঙ্কর প্রোটিন দ্বারা ট্রান্সপোর্টার
নিউক্লিয়ার এনভেলপের সাথে যুক্ত থাকে। দেখো এটা হচ্ছে ট্রান্সপোর্টার, এটা কি ট্রান্সপোর্টার, ট্রান্সপোর্টার। সো এইটা অ্যাঙ্কর প্রোটিন দ্বারা, ধরো এটারই একটা এক্সটেনশন হচ্ছে হোয়াইট কালারের অ্যাঙ্কর প্রোটিন, ঠিক আছে, এটা একটা এক্সটেনশন হচ্ছে হোয়াইট কালার অ্যাঙ্কর প্রোটিন। তার হচ্ছে দুইটা হাত দিয়ে সে মেমব্রেনের এই নিউক্লিয়ার এনভেলপের এই পাশটা ধরে আছে, আবার এই পাশে এই পাশটা ধরে আছে, ঠিক আছে। দেখো এই যে তারই একটা হাত, ঠিক আছে, ব্লু পার্পল আর হোয়াইট কালারের হাত, অর্থাৎ ধরো আমি হচ্ছে এই যে নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার রন্ধ্রের মাঝে দাঁড়িয়ে আছি, এই পাশ থেকে নিউক্লিয়ার এনভেলপকে টান দিয়ে ধরে রাখলাম আমার এই ডান হাত দিয়ে, এই পাশ থেকে বাম হাত দিয়ে ধরে রাখলাম। তো আমার হাত দুটো কি অ্যাঙ্কর প্রোটিন, আমি হচ্ছে ট্রান্সপোর্টার, আমার হাত দুটো হচ্ছে অ্যাঙ্কর প্রোটিন। এভাবে রন্ধ্রের নিউক্লিয়ার রন্ধ্রে ট্রান্সপোর্টার অ্যাঙ্কর প্রোটিন দিয়ে, এপাশে আছে কি নিউক্লিয়ার এনভেলপ, এপাশেও নিউক্লিয়ার এনভেলপদেরকে ধরে রাখে, ঠিক আছে। ট্রান্সপোর্টার নিউক্লিয়ার এনভেলপের সাথে সংযুক্ত থাকে। বৃত্তাকার প্রোটিনগুলো স্পোক দ্বারা পরস্পর যুক্ত থাকে। স্পোকগুলো একদম সুন্দর করে স্পোকের মতো আলাদা আলাদাভাবে থাকে হচ্ছে সাইটোপ্লাজমের সাইটে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে, ঠিক আছে। এই প্রোটিন গ্র্যানিউলগুলো কোথায়, এগুলো আছে কোথায়, নিউক্লিয়াসের ভেতরে। প্রোটিন এগুলো আছে নিউক্লিয়াসের ভেতরে, ঠিক আছে। আর ইয়েলো কালারের প্রোটিন গ্র্যানিউলগুলো কোথায় আছে, এগুলো হচ্ছে সাইটোপ্লাজমে। আমি যদি চিন্তা করি আমার বোর্ডটা হচ্ছে একটা কোষ, ঠিক আছে, তো ইয়েলো কালারগুলো কোথায় আছে, ইয়েলো কালারগুলো আছে সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজম। আর এটা কি নিউক্লিয়াস। সো এইখানে তোমার হচ্ছে এই প্রোটিনগুলো স্পোক থাকে, এই স্পোক দিয়ে পরস্পরের সাথে কি, এই যে দেখো স্পোক দ্বারা পরস্পর যুক্ত থাকে। এই যে স্পোক দিয়ে এরা একজন আরেকজনের মধ্যে স্পোক ঢুকিয়ে দেয়, দিয়ে একে অন্যের সাথে যুক্ত থাকে, ঠিক আছে। এটা হচ্ছে কোথায়, সাইটোপ্লাজমের সাইটে। কিন্তু নিউক্লিয়াসের সাইটে তার স্পোকগুলো আবার কেমন, এমন হয়ে বান্ডল তৈরি করে ফেলে, এমন করে বান্ডল তৈরি করে ফেলে। কোথায়, নিউক্লিয়াসের সাইটে। সাইটোপ্লাজমের সাইটে এভাবে স্পোকের মতো থাকে, কিন্তু নিউক্লিয়াসের সাইটে এভাবে বান্ডল শেপ করে ফেলে। আমরা পরবর্তীতে লেখাগুলো দেখি, আর এখানে তো ছবিটা আছেই, ছবিটা একটু বড় করে আমরা দেখব একটু পর। প্রোটিনের সাব ইউনিট ও ফাইবার থাকতে পারে। নিউক্লিয়াসের ভেতরের দিকে একটি ফাইবার খাঁচার মাধ্যমে সবগুলো প্রোটিনকে একসাথে ঝুলে দেয়। মোট 8টি প্রোটিন, ওই যে দেখিয়েছিলাম না, এভাবে হচ্ছে তোমার এটা যদি আচ্ছা দেখো নিউক্লিয়াসের ভেতরে প্রোটিনগুলো আমি দিয়েছিলাম বেগুনি কালার, ঠিক আছে। এই বেগুনি কালার প্রোটিনগুলোর মাঝখানে আবার কি ছিল, ট্রান্সপোর্টার ছিল। তো এখান থেকে এভাবে ফাইবারগুলো বের হয়ে কি করলো, বান্ডেলের মতো এভাবে করে তৈরি করে এরকম 8টা প্রোটিন একসাথে গ্র্যানিউল দ্বারা নিয়ন্ত্রিত, ছিদ্রটি নিয়ন্ত্রিত, অর্থাৎ এভাবে করে একটা বান্ডল তৈরি করে ফেলে, তারপর ঝুলে থাকে, ঠিক আছে। কেন্দ্রীয় প্রোটিনটি অর্থাৎ ট্রান্সপোর্টারের কথা বলছে, বিভিন্ন দ্রব্য বিশেষ করে ট্রান্সপোর্টার বিভিন্ন দ্রব্য বিশেষ করে বড় অণু যেমন আরএনএ নিউক্লিয়াসের ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরের দিকে পরিবহনের প্রধান ভূমিকা পালন করে। কোনো কোনো স্থানে নিউক্লিয়ার এনভেলপের বাইরের আবরণে অন্য কোনো অঙ্গাণুর, বিশেষ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত থাকে। আমরা প্রথম যে ছবিটা দেখেছিলাম সেখানেই দেখেছিলাম এরকম একটা নিউক্লিয়াসের সাথে এরকম একটা নিউক্লিয়াস, দেখো এরকম একটা নিউক্লিয়াস, তো এই নিউক্লিয়াসের সাথে এরকম করে কি যুক্ত ছিল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াসের সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যুক্ত ছিল, ঠিক আছে। তো নিউক্লিয়াসের এই জায়গাটা দেখো, এই জায়গাটা একটু ফোস্কার মতো হয়ে গেল, ঠিক আছে, ফোস্কার মতো হয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হয়েছে, এই যে
ফোস্কার মতো একটা জিনিস তৈরি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হলো। এই ফোস্কাটা, এই যে ফোস্কার মতো একটা জিনিস তৈরি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হলো। এই ফোস্কাকে কি বলা হয়? নিউক্লিয়ার ফোস্কা বলা হয়, নিউক্লিয়ার ফোস্কা বলা হয়। ঠিক আছে, এনভেলপ থেকে উৎপন্ন হচ্ছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরকম অনেক জিনিসকে এভাবে সংযুক্ত করছে, এটাকে বলা হচ্ছে কি? নিউক্লিয়ার ফোস্কা। তারপর হচ্ছে নিউক্লিয়ার এনভেলপের কাজগুলো ইজি। সাইটোপ্লাজম হতে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, তারপর হচ্ছে ক্রোমাটিন জালিকা, এগুলো সবগুলোকে আলাদা রাখে। অভ্যন্তরীণ দ্রব্য বহিস্থ সাইটোপ্লাজমের মধ্যে একটা সংযোগ রক্ষা করে। ঠিক আছে, একটা সংযোগ রক্ষা করে ও পরিবহন করে। তারপর আসি নিউক্লিয়ার এনভেলপের কাজ, আরও আছে, এগুলো সবগুলো নিউক্লিয়ার এনভেলপের কাজ। এখন আসি নিউক্লিওপ্লাজম। আমরা যেমন একটা কোষের মধ্যে সাইটোপ্লাজম পাই, সেরকমই হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে এরকম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি? নিউক্লিওপ্লাজম। তো এখানে দেখো একটা নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন তন্তু থাকছে, এটা কি? এটা হচ্ছে নিউক্লিওলাস থাকছে, এটা হচ্ছে নিউক্লিওলাস, এগুলো হচ্ছে কি? ক্রোমাটিন তন্তু। তারপর এটা হচ্ছে কি? নিউক্লিয়ার মেমব্রেন, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। ঠিক আছে, তারপর এগুলো কি মাঝে, এগুলো কি? এগুলো হচ্ছে নিউক্লিয়ার পোর, এগুলো হচ্ছে নিউক্লিয়ার পোর। এগুলো ছাড়া যা কিছু আছে, আর যা কিছু এখানে আছে জেলি জাতীয় বলতে পারো, যা কিছু এখানে আছে সেগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, নিউক্লিওপ্লাজম নিউক্লিয়ার এনভেলপ দ্বারা আবৃত স্বচ্ছ ঘন দানাদার তরল পদার্থই হচ্ছে নিউক্লিওপ্লাজম। একে ক্যারিওলিম্ফ বলা হয়। ক্যারিওলিম্ফ অর্থাৎ ক্যারিয়ন দিয়ে আমরা নিউক্লিয়াস বুঝাই, লিম্ফ হচ্ছে তরল। তো নিউক্লিয়াসের যে তরল অংশটা সেটাই হচ্ছে নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রোটোপ্লাজমিক রস, সেম কথা, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, সো এগুলো তো আমরা দেখি না। প্রোটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসটাকে যদি নিউক্লিয়াসটা সহ হচ্ছে প্রোটোপ্লাজম, আর নিউক্লিয়াসটাকে সরিয়ে ফেলে যে বাকি অংশটুকু থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক না? সো প্রোটোপ্লাজমিক রসটাই হচ্ছে কি? নিউক্লিয়াসের মধ্যে এই নিউক্লিওপ্লাজম। প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য এতে বিদ্যমান, নিউক্লিওলাস ও ক্রোমোজোম এতে সহাবস্থান করে, মানে একসাথে অবস্থান করছে। এখন দেখো, আমরা নিউক্লিয়ার পোরের কথা বলেছিলাম, এই ছবিটা একটু দেখলে আর একটু ক্লিয়ার হবে নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার রন্ধ্রটা কেমন। দেখো, এই যে ওই সময় বলেছিলাম না, এটা যদি হচ্ছে নিউক্লিয়াস হয়, এর মাঝখানে হচ্ছে, এর মাঝখানে এখানে একটা রন্ধ্র, এখানে একটা রন্ধ্র, এখানে একটা রন্ধ্র, এখানে একটা রন্ধ্র, এখানে এভাবে আর কি। সো ধরো এটা হচ্ছে এই যে নিউক্লিয়াসের এনভেলপ, এটা নিউক্লিয়াসের এনভেলপ, এটা নিউক্লিয়াসের এনভেলপ। ঠিক আছে, সো এটা হচ্ছে নিউক্লিয়াসের দিকে, এটা নিউক্লিয়াসের দিকে, আর এটা হচ্ছে সাইটোপ্লাজমের দিকে। এগুলো কি? নিউক্লিয়ার বাস্কেট তৈরি করেছে। ওই যে নিউক্লিয়াসের দিকে একটা বান্ডেল তৈরি করছে বলেছিলাম, সেটাই হচ্ছে এটা। এখানে হচ্ছে স্পোকগুলো, এগুলো হচ্ছে প্রোটিনের স্পোকগুলো, এখানে কি করলো? একটা বাস্কেট তৈরি করে ফেললো, আর উপরেরগুলো এভাবে উন্মুক্তই আছে। ঠিক আছে, আর মাঝখানে এখানে হচ্ছে এই যে ব্লু কালার যেটা দেখতে পাচ্ছি, ব্লু কালারটা হচ্ছে কি? ট্রান্সপোর্টার। ব্লু কালারটা ট্রান্সপোর্টার, যেটা হচ্ছে এভাবে করে অ্যাঙ্কর প্রোটিন দিয়ে যুক্ত আছে। কোথায়? অ্যাঙ্কর প্রোটিন দিয়ে যুক্ত আছে নিউক্লিয়ার এনভেলপের সাথে, নিউক্লিয়ার এনভেলপের সাথে। ঠিক আছে, তারপর নিউক্লিওপ্লাজমের কাজ। নিউক্লিওপ্লাজমটা কি তো দেখেছি, এর কাজ খুব বেশি কিছু কি আছে দেখি তো। ক্রোমাটিন জালিকা ধারণ করে, ধরে রাখে, নিউক্লিওলাস ধারণ করে, নিউক্লিয়াসের বিভিন্ন জৈবিক কাজে হেল্প করে, এনজাইম কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে কে? নিউক্লিওপ্লাজম। তারপর নিউক্লিওলাস, এই যে এটা যদি হয় একটা, পুরোটা হচ্ছে একটা কোষ, এর ভেতরে আছে নিউক্লিয়াস, এর ভেতরে এটা হচ্ছে কি? নিউক্লিওলাস। ঠিক আছে, এর ভেতরটা নিউক্লিওলাস। আর এগুলো হচ্ছে এই যে দেখো নিউক্লিয়ার রন্ধ্র, পোর, এই যে পোর দেখো, নিউক্লিয়ার রন্ধ্র, পোর। ঠিক আছে, নিউক্লিয়াসের যে ছোট অধিকতর ঘন, আচ্ছা নিউক্লিওলাস মাত্র যেটা দেখলাম আর কি, গোলাকার অংশ থাকে, সেটাই হচ্ছে নিউক্লিওলাস। ঠিক আছে, সর্বপ্রথম নিউক্লিয়াসের অভ্যন্তরে এটা দেখতে পান কে? বিজ্ঞানী ফন্টানা। আচ্ছা, তারপর বোমেন্স এটাকে দেখতে পায়। অবস্থান,
নিউক্লিওলাস সাধারণত নির্দিষ্ট ক্রোমোজোমের একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে। ক্রোমোজোমের যে স্থানে এটি লাগানো থাকে সেই স্থানকে সেট বা স্যাটেলাইট বলে। ধরো এটা একটা ক্রোমোজোম, ঠিক আছে, এটা একটা ক্রোমোজোম, সো এই ক্রোমোজোমে, ঠিক আছে, এই ক্রোমোজোমে এরকম মাথার কাছে স্যাটেলাইটের মতো আলাদা একটা জিনিস যুক্ত আছে। এই যেগুলোই হচ্ছে আমাদের সেই নিউক্লিওলাস, এগুলোই আমাদের নিউক্লিওলাস। আর এই ক্রোমোজোমটাকে আমরা কি বলছি? সেট ক্রোমোজোম বা স্যাটেলাইট ক্রোমোজোম। এটা কি? এটা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস বা স্যাটেলাইট, আর এটাকে আমরা বলছি, পুরোটাকে আমরা বলছি কি? সেট ক্রোমোজোম। যে ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাস লেগে থাকে তাকে বলা হয় কি? স্যাটেলাইট বা সেট ক্রোমোজোম, ঠিক আছে। সংখ্যা, এখন সংখ্যা কম বেশি হতে পারে। প্রতিটি নিউক্লিয়াসে সাধারণত একটি নিউক্লিওলাস থাকে। সাধারণত যে সব কোষে প্রোটিন সংশ্লেষণ হয় না সেসব কোষে নিউক্লিওলাস থাকে না। অর্থাৎ নিউক্লিওলাস থাকে ওইসব কোষে যেগুলোর ক্ষেত্রে প্রোটিন সংশ্লেষ হয়, অর্থাৎ প্রোটিন তৈরি হয়, ঠিক আছে। সেট ক্রোমোজোমে স্যাটেলাইটে অবস্থিত জিন নিউক্লিওলাস উৎপাদনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। ঠিক, সেট ক্রোমোজোমে স্যাটেলাইটের ওখানে যে জিনগুলো থাকে সেগুলো আলটিমেটলি নিউক্লিওলাস তৈরিতে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। আর ভৌত গঠন, এই যে এর কোনো ঝিল্লি আবিষ্কৃত হয়নি। নিউক্লিওলাসকে সাধারণত তন্তুময়, দানাদার এবং ম্যাট্রিক্স এর 3টি ভাগে ভাগ করা হয়। নিউক্লিওলাসের কোনো ঝিল্লি আসলে আবিষ্কৃত হয়নি, ঠিক আছে। রাসায়নিক গঠন, নিউক্লিওলাসের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে প্রোটিন, আরএনএ, যৎ সামান্য ডিএনএ। নিউক্লিওলাসের মধ্যে আবার ডিএনএর পরিমাণটা কম কিন্তু আরএনএর পরিমাণটা বেশি থাকে, ঠিক আছে। নিউক্লিওলাসের কাজ: বিভিন্ন প্রকার আরএনএ সংশ্লেষ করা, প্রোটিন সংশ্লেষ ও সংরক্ষণ করা, নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। নিউক্লিওটাইডই হচ্ছে মূলত ফসফরিক অ্যাসিড, তারপর হচ্ছে তোমার এখানে হচ্ছে পেন্টোজ সুগার, তারপর হচ্ছে কি আরেকটা জিনিস নাইট্রোজেন ক্ষার। এগুলো 3টা নিয়ে নিউক্লিওটাইড তৈরি হয়। এখন এমন অনেক নিউক্লিওটাইড একসাথে তৈরি করে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু, আমরা দেখেছিলাম বা আমরা জানি ক্রোমাটিন তন্তু ব্যাপারটার কিছু কন্টিনিউয়েশন আছে। ক্রোমাটিন তন্তু কখন বলা হচ্ছে? কোষের বিশ্রাম অবস্থায়, অর্থাৎ অবিভাজন অবস্থায় আমরা জালিকার মতো যেটা দেখি বা যেটা আমরা দেখতে পাই না সবসময়, সেটা হচ্ছে কি ক্রোমাটিন তন্তু। কিন্তু যখনই আমরা একে দেখতে পাচ্ছি কোষ বিভাজন অবস্থায়, কালারফুল হয়ে যখন এটাকে দেখতে পাচ্ছি তখন সেটার নাম হচ্ছে ক্রোমোজোম। এরপর যখন এই ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ছাড়া লম্বালম্বিভাবে 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে তখন আমরা সেটাকে বলছি ক্রোমাটিড, ঠিক আছে। তন্তু গঠিত এই জালিকাকে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু বলা হয়। নিউক্লিয়ার রেটিকুলাম আর ক্রোমাটিন তন্তু দুইটা কিন্তু সেম কথা। যখন এইটা ফুলজিন রং নেয় তখন সেটাকে আবার আমরা কি বলি? তখন সেই বস্তুকে আমরা বলি হচ্ছে কি ক্রোমাটিন বা পরে ক্রোমোজোম বলি। এই কথাটাই পরে আছে। আচ্ছা, প্রকৃতপক্ষে ডিএনএ এর সাথে সাথী প্রোটিনে মিলিত হয়ে ক্রোমাটিন তৈরি করে। কোষ বিভাজন অবস্থায় এই ক্রোমাটিন তন্তুকে আমরা কি বলছি? ক্রোমোজোম। কোষ বিভাজন অবস্থায় এই ক্রোমাটিনটাকে আমরা বলছি কি? ক্রোমোজোম, ঠিক আছে। প্রত্যেক নিউক্লিয়াসেই হচ্ছে প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। আচ্ছা, রাসায়নিক গঠন, রাসায়নিকভাবে প্রতিটি ক্রোমোজোম ডিএনএ, আরএনএ, হিস্টোন, নন হিস্টোন প্রোটিন নিয়ে গঠিত। এছাড়াও ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ধাতু এবং কতগুলো নিউক্লিওটাইডের সমন্বয়ে একটি ডিএনএ অণু গঠিত হয়। নিউক্লিয়ার রেটিকুলামের কাজ:
নিউক্লিয়ার রেটিকুলামের কাজ। আমরা ক্রোমোজোম বলছি, কিন্তু এই ক্রোমোজোমটা যখন নিউক্লিয়াসের মধ্যে বলি তখন আমরা এটা ক্রোমাটিন তন্তু বা হচ্ছে কি নিউক্লিয়ার রেটিকুলামটাই বলি। এটা তাহলে কি হলো, তাহলে হচ্ছে যখন কোষ বিভাজন হবে না, অবিভাজিত অবস্থা বা হচ্ছে রেস্টিং পিরিয়ডে আমরা বলছি ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম। কিন্তু যখন কোষ বিভাজন হচ্ছে, রং ধারণ করছে, সেই ক্রোমাটিন তন্তুর নাম হয়ে যাচ্ছে ক্রোমোজোম। তারপর এই ক্রোমোজোমে যখন লম্বালম্বিভাবে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে কিন্তু সেন্ট্রোমিয়ারটা ভাগ হচ্ছে না, তখন তাকে আমরা বলছি ক্রোমাটিড। একটা ক্রোমোজোম থেকে তখন দুইটা ক্রোমাটিড তৈরি হচ্ছে। এনাফেজ ধাপে এসে এরা আবার আলাদা হয়ে দুইটা অপত্য ক্রোমোজোম তৈরি করছে। ঠিক আছে, এই ভূমিকাগুলো পালন করছে। কোষস্থ নির্জীব বস্তু সমূহ, কোষের মধ্যে কিছু নির্জীব বস্তু আছে, যেমন কোষীয় বিপাক ক্রিয়ায় সৃষ্ট বস্তু নির্জীব বস্তু কোষের সাইটোপ্লাজমে এবং কোষ গহ্বরে জমা হয়। কোষে যখন বিপাক হয়, বিপাক প্রক্রিয়া যখন হয়, তখন কিছু বস্তু তৈরি হয় যেগুলো কিনা কোষের সাইটোপ্লাজম এবং কোষ গহ্বরে থাকে। নির্জীব বস্তুগুলো দ্রবীভূত অবস্থায় ক্রিস্টাল হিসেবে ফোটা দানাদার বস্তু হিসেবে অবস্থান করতে পারে। এখন এটাকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে কি সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, বর্জ্য পদার্থ। ঠিক আছে, তারপর এখানে সঞ্চিত পদার্থগুলোর নাম আছে শর্করা, আমিষ, চর্বি, তারপর হচ্ছে দ্রবণীয় আছে, তারপর হচ্ছে অদ্রবণীয় আছে, আবার নিঃসৃত পদার্থ আছে অনেকগুলা, পিগমেন্ট, এনজাইম, হরমোন, নেকটার। আর বর্জ্য পদার্থগুলোর মধ্যে কি কি থাকতে পারে? রেজিন, ট্যানিন, গাম, লাটেক্স, অ্যালকালয়েড, অর্গানিক, উদ্বায়ী তেল, খনিজ ক্রিস্টাল। প্রধান খনিজ ক্রিস্টাল হলো ক্যালসিয়াম অক্সালেট। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। জীবের বিভিন্ন কার্যক্রমে কোষের অবদান। হ্যাঁ, কোষের অবদান অবশ্যই আছে, কিন্তু আজকে আমরা নিউক্লিয়াস নিয়ে পড়ছি। চলো আমরা এখন নিউক্লিয়াসের গঠন তো জেনে ফেলেছি, নিউক্লিয়াস কিভাবে গঠিত হচ্ছে। আমরা এখন একটা সিকিউ দেখে নিই, এই টপিক থেকে কি কি সিকিউ আসতে পারে। চলো একটু দেখে নিই। উদ্দীপকে উল্লেখিত ক চিত্রটির এম, উদ্দীপকের এই ক চিত্রটা এম আর এন। এমটা কি? এম হচ্ছে একদম বাহিরের দিকে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে এম। ঠিক আছে, নিউক্লিয়ার এনভেলপ। এম কি? নিউক্লিয়ার এনভেলপ। এন কি? এন হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস। ঠিক আছে, এখন এম আর এন এর উপস্থিতির উপর ডিপেন্ড করে কি বললো, জীবের কোষীয় পার্থক্য রয়েছে। হ্যাঁ, এখন নিউক্লিয়াস যদি সুগঠিত না হয়, এম আর এন যদি না থাকে, তাহলে নিউক্লিয়াসটা সুগঠিত না, তখন আমরা দুই টাইপের জিনিস পাই। একটা হচ্ছে আদিকোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। এখানে আদিকোষ, দেখো একটা প্রশ্ন কিভাবে পেঁচিয়ে আসতে পারে, এই জিনিসগুলো আমাদের হচ্ছে বুঝতে পারতে হবে। আদিকোষ ভার্সেস প্রকৃত কোষ, এই পার্থক্যটাই হচ্ছে আমাদের এখানে লিখতে বলেছে। ঠিক আছে, এখানে এই পার্থক্যটাই আমাদের কাছে চেয়েছে। ঠিক আছে, আর একটা সৃজনশীল প্রশ্ন দেখি। এখানে বললো উদ্ভিদের মধ্যে বিদ্যমান বিভিন্ন অংশের মধ্যে একটিকে কোষের মস্তিষ্ক এবং অন্যটিকে কোষের রান্নাঘর বলে। মস্তিষ্ক বলা হচ্ছে নিউক্লিয়াসকে, আমরা আজকে যে টপিকটা পড়ছি, আর রান্নাঘর বলা হচ্ছে প্লাস্টিডকে। তো এরই মাধ্যমে আমরা সিকিউ দেখে ফেলেছি। এই টপিক থেকে এমসিকিউ কি কি আসতে পারে চলো দেখে আসি। আচ্ছা, এখন নিউক্লিওলাসের প্রথম অংশ নয় কোনটি? ভুল হয়েছে, আবার 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 আমরা এই টপিক থেকে এমসিকিউ দেখে নেই। প্রথমে আসি, নিউক্লিওলাসের অংশ নয় কোনটি?
এখানে আমরা কয়েকটা অপশন আছে, বহিস্থ, পার্স, অ্যামারফা, মধ্যভাগে দানাদার নিউক্লিয় লোমিনা, মধ্যভাগে অদানাদার নিউক্লিয় লোমিনা, কেন্দ্রীয় তরল মাতৃকা। অ্যান্সারটা হচ্ছে অদানাদার নিউক্লিয় লোমিনা। অদানাদার, এখানে অদানাদার কিছু নেই, ঠিক আছে। নিউক্লিয়াসের দুই ঝিল্লির মধ্যবর্তী তরলে পূর্ণ স্থানকে কি বলে? দুইটা ঝিল্লির মধ্যবর্তী তরলে পূর্ণ স্থানকে কি বলে? পেরিনিউক্লিয়ার স্পেস বলে। পেরিনিউক্লিয়ার স্পেস। নিউক্লিয়াস বিশিষ্ট গঠনকে কি বলে? এখানে নিউক্লিয়াস বিশিষ্ট, বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠনকে কি বলে? সঠিক উত্তরটা হচ্ছে সিনোসাইট। সঠিক উত্তর কি? সিনোসাইট। এভাবে আজকের টপিক নিউক্লিয়াস নিয়ে আমরা জেনে ফেলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ টপিকের ভিডিও পেতে 10 মিনিট স্কুলের সাথে থাকো। আল্লাহ হাফেজ।